নমস্কার বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম হল অভিশপ্ত বউ। শ্বশুরবাড়ি না মৃত্যু আর। ফুলসজ্জার রাতেই শুরু হলো দুধোৎসব। শঙ্করধ্বনি, উলুধ্বনি আর আলোয় ঝলকানিতে মুখ ছিল রায়চৌধুরীর বাড়ি। সবার চোখে আনন্দ, কিন্তু নববধূ মেঘলার বুকের ভেতরটা কাঁপছিল অজানা ভয়ে। বিয়ের পর গাড়ি থেকে নামতেই শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, এই বাড়িতে বউ হয়ে এসেছো, কিন্তু মনে রেখো এই বাড়ির নিয়ম না মানলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মেঘলা অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইল, কিন্তু স্বামী ঋত্বিক একবারও মেঘলার দিকে তাকালো না। ঘরে ঢোকার কয়েক মিনিট পরে এক যুদ্ধ কাজের মহিলা ফিসফিস করে বলল, ঘরে ঢোকার কয়েক মিনিট পরে এক বৃদ্ধ কাজের মহিলা ফিসফিস করে বললেন, মা, রাত 12টার পর কোনো শব্দ শুনলেও দরজা খুলবে না। মেঘলা মুখের ভেতরটা কেঁপে উঠল। রাত ঠিক তখন 12টা। ঠক ঠক ঠক, দরজা ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ, তারপর একটি নারীর কণ্ঠ, মেঘলা, দরজাটা খোলো, আমি এই বাড়ির বউ। মেঘলার শরীর ঠান্ডা হয়ে গেল। সে দরজা খুলতে যাবে, ঠিক তখনই ঋত্বিক তার হাত ধরে শক্ত করে ধরে বলল, যদি বাঁচতে চাও একদম দরজা খুলবে না। সকাল হতেই মেঘলা দরজা খুলে বাইরে বেরোলো। দেখলো দরজার সামনে লাল রঙের পায়ের ছাপ, তারপর তার পাশে পড়ে আছে একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা আছে, এই বাড়িতে যে বউ হয়ে আসে সে কখনো সুখে থাকতে পারে না। যদি সত্যিটা জানতে চাও তবে আমার গল্প পড়ো। মেঘলার হাত কাঁপতে লাগলো। সে বুঝতে পারলো তার বিয়ে শুধু একটি সংসার নয়, এক ভয়ঙ্কর রহস্যের মধ্যে হয়েছে। সকালে প্রথম আলো সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। মেঘলা কিন্তু চোখে আটকে আছে সেই পুরনো ডায়েরির দিকে। ঘরের দরজা বন্ধ করে ধীরে ধীরে ডায়েরিটি সে খুলল। সে প্রথম পাতায় লেখা, আমার নাম নন্দিতা। আমি একদিন এই বাড়ির নতুন বউ হয়ে এসেছিলাম। সবাই আমাকে হাসি মুখে বরণ করেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝলাম এই বাড়ির হাসির আড়ালে লুকিয়ে আছে অসংখ্য কান্না। মেঘলার বুক কেঁপে উঠল। ডায়েরির পরের পাতায় আরও লেখা আছে, রাত 12টার পর কেউ দরজা খুলবে না, আর বাড়ির পশ্চিম দিকে বন্ধ ঘরটা কখনো যাবে না, কারণ সেখানে এমন এক সত্য লুকিয়ে আছে যা জানলে এই বাড়ির কেউ তোমাকে বাঁচতে দেবে না। ঠিক তখনই বাইরে থেকে শাশুড়ির ডাক, মেঘলা, নিচে নেমে এসো। তাড়াতাড়ি ডায়েরি লুকিয়ে নিচে গেল সে। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, কিন্তু আশ্চর্য বিষয়, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। হঠাৎ শ্বশুর বললেন, এই বাড়িতে বেশি প্রশ্ন করা পছন্দ করা হয় না, নিজের কাজ নিজে করো।
শান্তিতে থাকবে। মেঘলা মাথা নাড়ল। সারাদিন কাজের ফাঁকে সে লক্ষ্য করলো বাড়ির পশ্চিম দিকে করিডোরে সব সময় তালা দেওয়া। কাজের লোকেরাও ওদিকে যায় না। রাতে ঘুম আসছিল না। ডায়েরির কথা মনে পড়তেই সে আস্তে করে ঘর থেকে বেরিয়ে পড়ল। করিডোরের শেষ মাথায় পৌঁছে দেখল সেই দরজা বন্ধ, খোলা। সেই বন্ধ দরজা খোলা। ভেতর থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছে। মেঘলা সাহস করে দরজা একটু ঠেলে ঢুকতেই দেখলো ঘরের মাঝখানে একটি পুরনো দোলনা নিজে নিজেই দুলছে। দোলনার উপর রাখা একটি শিশু ছোট্ট জুতো, আর দেয়ালে ঝুলছে এক তরুণীর ছবি। নিচে লেখা নন্দিতা রায়চৌধুরী, জন্ম 1999 সালে, মৃত্যু 2024। মেঘলার হাত থেকে ডায়েরি মেঝেতে পড়ে গেল। ঠিক তখনই তার পেছন থেকে একটি ঠান্ডা কণ্ঠস্বর শোনা গেল, আমি তো তোকে বলেছিলাম এই ঘরে আসবে না। মেঘলা ধীরে ধীরে পেছন ফিরে দেখল, আর যা তাতে তার বুক ধুকপুকানি যেন থেমে গেল। মেঘলা ধীরে ধীরে পেছন ফিরল, দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে তার স্বামী ঋত্বিক। মুখটা রক্তে লাল, কিন্তু চোখে যেন অদ্ভুত এক কষ্ট। আমি তো বলেছিলাম এই ঘরে আসবে না। মেঘলা গলা শুকিয়ে গেল। এই ছবির মেয়েটি কে? নন্দিতা কে? ঋত্বিক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, ও ছিল আমার বড় ভাই অর্ণবের স্ত্রী। মেঘলা অবাক হয়ে গেল। তাহলে সবাই ওর কথা লুকিয়ে রাখছে কেন? ঋত্বিক দীর্ঘশ্বাস ফেলল, কারণ এই বাড়িতে অনেক ভুল হয়েছে। এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার জন্য আজও সবাই অপরাধী ভোগ করছে। কিন্তু তখনই করিডোর ভারী পায়ের শব্দ শোনা গেল। ঋত্বিক ফিসফিস করে বলল, এখনই ঘরে চলে যাও, কেউ তোমাকে এখানে দেখলে বড় বিপদ হবে। পরদিন সকালে মেঘলা পুরো বাড়ির পুরনো কাজের মাসি মালতীর সঙ্গে কথা বলার সুযোগ পেল। মালতী চারপাশে তাকিয়ে ধীরে ধীরে বলল, মা, এই বাড়িতে যা দেখছো সবটা সত্যি নয়, অনেক কথা চাপা আছে। নন্দিতা খুব ভালো মেয়ে ছিল, কিন্তু একদিন হঠাৎ সে মারা যায়। সবাই বলে দুর্ঘটনা, কিন্তু গ্রামের মানুষ কখনো বিশ্বাস করে ওর মৃত্যু আসলে রহস্য, কেউ জানে না। মেঘলার শরীর ধীরে ধীরে শিউরে উঠল। সেই রাতে সে আবার ডায়েরি খুলল। শেষের দিকে একটি পাতায় কাপা হাতে লেখা, যদি এই ডায়েরি কোনো নতুন বইয়ের হাতে পৌঁছায় তবে সত্যিটা খুঁজে বের করো। আমার মৃত্যুকে দুর্ঘটনা বলা হয়েছে, কিন্তু সত্যিটা অন্য। আমি কাউকে দোষ দিচ্ছি না, শুধু চাই সত্য একদিন প্রকাশ পাক। মেঘলা ডায়েরি বন্ধ করল। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সত্য এতদিন লুকিয়ে রাখা হয়েছে তা সে খুঁজে বের করবে, কিন্তু সে সত্য জানতো না। ঘরের বাইরে দাঁড়িয়ে একজন সব কথা শুনছিল, আর তার হাতে ছিল একটি পুরনো চাদর। পরদিন ভোরে মেঘলার ঘুম ভাঙলে দরজার বাইরে চাপা কথাবার্তার শব্দ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল বাড়ির পুরনো ম্যানেজার হরিপদ কাকার হাতে একটি মরিচা ধরা চাবি। তিনি সেই দ্রুত পকেটে ঢুকিয়ে চারিদিকে তাকিয়ে চলে গেলেন। মেঘলার মনে সন্দেহ আরো গভীর হলো।
সারাদিন সুযোগ সারাদিন সুযোগ খোঁজে। অবশেষে বিকেলে সে হরিপদ কাকার কাছে গিয়ে বলল, কাকা, আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি জানি আপনি অনেক কিছুই জানেন। হরিপদ কাকা প্রথমে চুপ রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, মা, সব সত্য জানার মূল অনেক বড়। কেউ কেউ সেই মূল্য জীবন দিয়ে দেয়। মেঘলা শান্ত গলায় বলল, আমি ভয় পাই না। হরিপদ কাকার চোখ ভিজে উঠল। এই চাবিটা পশ্চিম দিকের পুরনো সেই রুমে, যেখানে এমন কিছু কাগজ আছে যা অনেক বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু সাবধান, যদি বাড়ির বড় সাহেব জানতে পারে তাহলে বড় বিপদ হবে। রাত গভীর হলে মেঘলা নিঃশব্দে সেই রুমে দিকে গেল। চাবি ঘোরাতেই দরজা কর্মর শব্দে খুলে গেল। ঘরের ভেতরে ধুলো জমা আলমারি, পুরনো ছবি আর সেই কাঠের একটি বড় সিন্ধুক। সিন্ধুক খুলতেই সে পেল নন্দিতার কিছু পুরনো ছবি, একটি হাসপাতালের রিপোর্ট আর একটি সিল করা খাম। কাপা হাতে খাম খুলল মেঘলা, পড়তে শুরু করলো। প্রথম লাইনে লেখা, আমার যদি স্বাভাবিক মৃত্যু হয় তবে জেনে রেখো এটা কোনো দুর্ঘটনা নয়। মেঘলার বুক ধক ধক করে উঠল। ঠিক তখনই পেছন থেকে দরজা জোরে বন্ধ হয়ে গেল। অন্ধকারে একটি কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এমন একটা সত্য জেনে ফেলেছ যা কখনো জানার কথা ছিল না। মেঘলা ধীরে ধীরে পেছনে ফিরল, দেখলো অন্ধকারে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাতে চকচক করছে একটি ভারী লোহার রড। সেই রুমের দরজা ধপ করে বন্ধ হতে মেঘলার বুকে ধুকপুকানি বেড়ে গেল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটির হাতে লোহার রড। মেঘলা এক পা পিছিয়ে গেল। লোকটি ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। মেঘলা কাপা গলায় বলল, কে আপনি? লোকটি মুখ কাপড়ে সরিয়ে দিল। মেঘলা বিস্ময়ে চিৎকার করে উঠল, হরিপদ কাকা, আপনি? হরিপদ কাকা দীর্ঘশ্বাস ফেলল। এই রডটা আত্মরক্ষার জন্য। এই বাড়িতে রাতে কি হয় তুমি জানো না, আমিও এই রডটা আত্মরক্ষার জন্য রেখেছি। এই বাড়িতে রাতে কি হয় তুমি জানো না, আমি চাই না তোমাকেও নন্দিতার মতো পরিণত হোক। তিনি সিন্ধুক থেকে একটি পুরনো ফাইল বের করলেন। ফাইলের ভেতরে ছিল কিছু সম্পত্তির নথি, একটি উইল আর একটি ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে নন্দিতার হাসি মুখে একজন আইনজীবীর সঙ্গে দাঁড়িয়ে আছে। হরিপদ কাকা বললেন, নন্দিতা এই পরিবারের সম্পত্তি নিয়ে বড় একটা প্রতারণার প্রমাণ পেয়েছিল। সে সত্য প্রকাশ করতে চেয়েছিল। তারপর থেকেও ওর ওপর চাপ বাড়তে থাকে। মেঘলা স্তব্ধ হয়ে গেল। তাহলে ওর মৃত্যু? হরিপদ কাকা নিচু গলায় বললেন, আমিও নিজের চোখে কিচ্ছু দেখিনি, তাই কাউকে দোষ দিতে পারি না। কিন্তু ওর মৃত্যুর পরে ফাইলটা লুকিয়ে রাখা হয়। ঠিক তখনই বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। হরিপদ কাকা ফিসফিস করে বললেন, ফাইলটা লুকিয়ে ফেলো, কেউ আসছে। দরজা খুলে গেল। দেখলো দরজার দাঁড়িয়ে ঋত্বিক, কিন্তু আজ তার মুখে কোনো রাগ নেই। সে মেঘলার দিকে শান্ত গলায় তাকিয়ে বলল, আমি সব জানি, আর এতদিন আমি চুপ ছিলাম। মেঘলা বিস্মিত হয়ে, তুমি সব জানো? ঋত্বিক মাথা নাড়ল। হ্যাঁ,
কিন্তু সত্যিটা এত সহজ নয়। যাকে তুমি এতদিন সবচেয়ে নির্দোষ ভাবছো, হয়তো আসল রহস্য তার সঙ্গে জড়িয়ে আছে। এই কথা শুনে মেঘলার হাত থেকে ফাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। কার কথা বলছো ঋত্বিক? ঋত্বিকের কথা শুনে মেঘলার মাথা যেন ঘুরে গেল। কার কথা বলছো তুমি? কাপা গলায় জিজ্ঞাসা করলো সে। ঋত্বিক কিছুক্ষণ নীরব থেকে বলল, যাকে তুমি সবচেয়ে নির্দোষ মনে করছো সে হলো আমার মা। মেঘলা হতবাক। মা? উনি তো সবসময় শান্ত থাকেন। ঋত্বিক তীক্ষ্ণ হেসে বলল, বাইরে থেকে সবাই কে যেমন দেখা যায়, ভেতরে সবাই তেমন না। তবে আমি এটা বলছি না যে তিনি দোষী। অনেক বছর ধরে তিনি এমন একটি সত্য বয়ে বেড়াচ্ছেন যা কাউকে বলতে পারেনি। ঠিক তখনই করিডোরের শাড়ির আঁচল টানার শব্দ। তিনজনই চুপ হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়েছিলেন ঋত্বিকের মা। তিনি ধীরে ধীরে ঘরে ঢুকে মেঘলার দিকে তাকিয়ে বললেন, তুমি সত্য জানতে চাও? মেঘলা মাথা নাড়ল। ভদ্রমহিলার চোখে জল এসে গেল। নন্দিতা মারা যাওয়ার আগে দিন আমার হাতে একটি চিঠি দিয়েছিল। বলেছিল যদি তার কিছুই হয় তাহলে এই চিঠি একটি এমন একজনের হাতে তুলে দেবে যে সত্যের জন্য লড়তে পারবে। তিনি আলমারি থেকে একটি পুরনো খাম বের করলেন। মেঘলা কাঁপা গলায় খাম খুলল। ভেতরে লেখা আছে, আমি ভয় পাচ্ছি। আমি এমন কিছু জেনে গেছি যা জানার জন্য আমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদি আমি বেঁচে না থাকি তাহলে সত্যিটা লুকিয়ে রেখো না, কিন্তু কাউকে অকারণে দোষ দিও না। সত্যের প্রমাণ খুঁজে নিও। চিঠি নিচে নন্দিতার সাক্ষ্য। মেঘলা বুঝল রহস্য এখনো পুরো খুলেনি। ঠিক তখনই বাড়ির প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে পুলিশের একটি গাড়ি এসে থামল। একজন অফিসার ভেতরে ঢুকে বললেন, বহু বছর আগে একটি মৃত্যুর মামলা, নতুন তথ্য পাওয়া গেছে। আমাদের পরিবারের কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে। আপনাদের পরিবারের কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে। ঘরের সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। মেঘলার মনে হলো হয়তো আজ থেকেই সত্যের পথ খুলতে শুরু করবে। পুলিশের কথা শুনে সারা চৌধুরী বাড়িতে নীরবতা নেমে এলো। অফিসার অরিন্দম সেন শান্ত গলায় বললেন, ভয় পাওয়ার কিছুই নেই। আমরা শুধু বহু বছর আগে নন্দিতা দেবীর মৃত্যুর বিষয় নিয়ে কিছু নতুন তথ্য যাচাই করতে এসেছি। কাউকে দোষী বলা হচ্ছে না। বাড়ির সবাই ডাইনিং রুমে জড়ো হলো। মেঘলা লক্ষ্য করলো শ্বশুরমশাইয়ের কপালে ঘাম জমছে। হরিপদ কাকাও অস্বাভাবিকভাবে চুপ। অফিসার একটি ছোট্ট খাম টেবিলের ওপর রেখে বললেন, পুরনো কিছু নথি আমাদের হাতে এসেছে, সেগুলো যাচাই করতে এসেছি। তিনি একে একে সবার সঙ্গে কথা বলতে শুরু করলেন। হঠাৎ তিনি মেঘলার দিকে তাকিয়ে বললেন, আপনি কি সম্প্রতি বাড়ির পুরনো সেই রুমে গিয়েছিলেন? মেঘলা এক মুহূর্তে থমকে গেল। যে সত্যি গিয়েছিল, কিন্তু সে সব কথা কি এখনই বলা উচিত? ঋত্বিক তার দিকে তাকিয়ে ধীরে মাথা নাড়ল। সে বলছে, সত্য লুকিও না। মেঘলা শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু সেখানে পুরনো কাগজপত্র পেয়েছি। অফিসার বললেন, সেগুলো আমাদের দেখাতে হবে। এগুলো তদন্তের গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক তখনই বাড়ির বিদ্যুৎ হঠাৎ নিভে গেল। চারিদিক ঘন অন্ধকার। মেঘলা কি আদৌ সত্যিটা সবার সামনে তুলে ধরতে পারবে?
জানতে হলে গল্পটা সম্পূর্ণ দেখতে হবে, শুনতে হবে। তো আজকে এই পর্যন্ত আমার গল্পটি নিয়ে এলাম। পরিবর্তিত গল্প আবার আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ কি ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবে না। এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।